Good morning to all my dear students. Welcome to my channel Chemistry Wala SP. আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে মাধ্যমিক পরীক্ষার 2019 সালের প্রশ্নপত্রের সমাধান ভৌতবিজ্ঞান গ্রুপ এ এবং গ্রুপ বি। ইতিমধ্যে আমি তোমাদের পরপর দুদিনে 2017 এবং 2018 গ্রুপ এ এবং গ্রুপ বি সমাধান দিয়ে দিয়েছি। আজকে 2019 এরকমভাবে আর 4 দিন সময় লাগবে, কারণ মহামারী করোনার জন্য 1 বছর পরীক্ষা হয়নি। স্বাভাবিকভাবে হিসেব করলে দেখা যায় আর 4 দিনে 2024 পর্যন্ত আমাদের সমাধান হয়ে যাবে। গ্রুপ এ এবং গ্রুপ বি করার পর আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি ধরবো, গ্রুপ সি ধরবো, তারপর গ্রুপ ডি ধরবো, কারণ সেখানে ভিডিওগুলো বড় বড় হয়ে যাবে, বড় প্রশ্ন। তো চলো আজকে 2019 সালের গ্রুপ এ এবং গ্রুপ বি আমি সলভ করে দিলাম সুন্দর করে। সলভ করার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। বুঝতে হবে প্রত্যেকটা, কিছু অ্যাপ্লাইড টাইপের কোয়েশ্চেন আছে, সেগুলো কেন হলো, কি করে হলো সেটা বুঝতে হবে। আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আর আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে একটা কথা বলি, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। ওকে, নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যাবে, তো সাবস্ক্রাইব করে দাও। তো চলো সময় নষ্ট না করে চলে যাই সরাসরি মূল পর্বে। তো চলো শুরু করা যাক 2019 সালের মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের গ্রুপ এ এবং গ্রুপ বি সলিউশন। আমরা ইতিমধ্যে 2017 এবং 2018 সমাধান করেছি। তো চলো আজকে 2019। প্রথমে দেখো 15টি এমসিকিউ। প্রথম 1.1, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? অপশন এ N2, অপশন বি O2, অপশন সি CH4, অপশন ডি He হিলিয়াম। সঠিক উত্তর অবশ্যই হবে অপশন সি CH4। তোমরা জানো মিথেন কি করে? ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য অবলোহিত রশ্মি শোষণ করে, যে কারণে মিথেন গ্লোবাল ওয়ার্মিং কি কারণে হয়? গ্লোবাল পৃথিবীব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কেন? এই বিকিরিত তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিগুলো শোষণ করে তো উষ্ণতা বৃদ্ধি করছে। তাহলে এখানে নাইট্রোজেন, অক্সিজেন বা হিলিয়াম এরা কেউই কিন্তু এই অবলোহিত রশ্মি শোষণ করে না, করে কে? মিথেন। তাহলে 1.1 এর উত্তর কোনটা হলো? অপশন সি। চলো 1.2, এসটিপিতে 2.24 লিটার অধিকার করে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমরা অপশনে পরে ঢুকবো, আগে একটা জিনিস দেখে নাও। 22.4 লিটার, 22.4 লিটার মানে কি? কার? যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন এসটিপিতে, তাই তো জানি আমরা। এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল কত আয়তন দখল করে? 22.4 লিটার। এবার তাহলে আমরা দেখছি 2.24 লিটার, তাহলে নিশ্চয়ই 0.1 মোলের প্রশ্ন আসছে। 0.1 মোলের আয়তন তাহলে কত হবে? 2.24 লিটার। তাহলে এখন দেখতে হবে এই 4টে অপশনের মধ্যে কোনটা 0.1 মোল। চলো দেখি। কার্বন ডাইঅক্সাইড কত? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন 44 জানো তোমরা। তাহলে 4.4 গ্রাম মানে কত? 4.4 গ্রাম মানে পরিষ্কার দেখতে পাচ্ছ 0.1 মোল, তাই না? 1 মোল আণবিক ওজন 44 হলে 1 মোল মানে 44 গ্রাম, কিন্তু এখানে আছে 4.4 গ্রাম, তার মানে 0.1 মোল। পরেরটাই চলো, SO2 সালফারের 32 আর অক্সিজেন 16 32, তাহলে 64। এখানে 0.64 আছে, তাহলে 0.64 যদি থাকে তাহলে সেটা কত মোল? তাহলে দেখো এটা হচ্ছে 0.01 মোল। ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে 0.01 মোল। এবার দেখো CO, তার মানে কার্বনের 12, অক্সিজেনের 16, 28, তাহলে 28 গ্রামই রয়েছে, তাহলে এটা কত মোল? 1 মোল। তারপরে দেখো O2 16 32, 16 গ্রাম আছে, তাহলে অক্সিজেনের আণবিক ওজন 32, এখানে 16 গ্রাম মানে কত মোল? হাফ মোল। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম? 2.24 লিটার 0.1 মোলের হয় এর মধ্যে, তাহলে উত্তর কোনটা মিলছে? অপশন এ। আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম। এইভাবে কিছু কিছু এমসিকিউ তো আমাদের ক্যালকুলেট করতেই হয়। সব কিছুই যে এরকম প্রথম প্রশ্নের মতন ইনফরমেটিভ হবে তা তো নয়, কিছু কিছু আমাদের এরকম ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে বুঝতেই পারছো 1.2 এর উত্তর কোনটা? অপশন এ। বুঝিয়ে দিলাম তোমাদের আমি। চলো নেক্সট এমসিকিউ দেখি। দেখো নেক্সট 1.3 হবে, এটা 1.3 হবে। ওকে, যাই হোক, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলো অণু উৎপন্ন হবে? এটাও দেখো ক্যালকুলেটেড। আমি একটু দেখিয়ে দিই তোমাদের। 1 মোল কার্বন বেশ 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে। বিক্রিয়াটা কি হয়? আমরা জানি C + O2 = CO2। তাহলে এটা একদম সমিত সমীকরণ লিখলাম, ব্যালেন্স ইকুয়েশন। তাহলে দেখতেই পাচ্ছি এখানে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে, তাই তো? এবার আমরা প্রত্যেকে কি জানি? 1 মোল যে কোনো গ্যাসের আয়তন যেমন জানি 22.4 লিটার, তেমনি 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে কতগুলো অণু থাকে? যে কোনো গ্যাসে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তো আমরা প্রত্যেকে জানি 6.022 × 10⁻23। তাহলে উত্তর হবে 1.3টা উত্তর হবে কত? অপশন এ, তাই তো?
ব্যাপারটা বোঝা গেল তো? এখানে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড কত মোল? 1 মোল। এর আগে 1 আছে মানে 1, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতগুলো অণু আছে? অ্যাভোগাড্রো সংখ্যক, অপশন এ। নাও 1.4, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? কঠিনের 3 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। কি কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। একে আলফা দিয়ে প্রকাশ করা হয়, একে বিটা দিয়ে প্রকাশ করা হয়, একে গামা দিয়ে প্রকাশ করা হয়। তো উত্তর কি হলো? অপশন সি। নাও কোয়েশ্চেন নাম্বার 1.5, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অপশন এ এক্স রশ্মি, অপশন বি গামা রশ্মি, অপশন সি অবলোহিত রশ্মি, অপশন ডি অতিবেগুনি রশ্মি। সঠিক উত্তর হবে অপশন সি অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ওকে, অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এখানে দেখো গামার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এখানে সবচেয়ে কম। এই গামার তরঙ্গ দৈর্ঘ্য এখানে সবচেয়ে কম। আর একটা জিনিস বলে দিই, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্কের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই যেহেতু অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এখানে সবচেয়ে বেশি, তাহলে এর কম্পাঙ্ক কিন্তু এখানে সবচেয়ে কম। উল্টোটা হয়, হ্যাঁ, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হয় তার কম্পাঙ্ক তত কম হয়। নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেন দেখো 1.6, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে। তোমরা জানো এটা খুবই সহজ একটা প্রশ্ন যে কৌণিক চ্যুতি কি করে বের করতে হয়? কৌণিক চ্যুতি বের করতে হয় প্রতিসরণ থেকে আপতন কোণ বিয়োগ করে, অথবা আপতন থেকে প্রতিসরণ কোণ বিয়োগ করে। যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। এখানে 45 ডিগ্রি আর 30 ডিগ্রি, সুতরাং উত্তর হবে 15 ডিগ্রি। ওকে, তাহলে কি করতে হবে? 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করতে হবে। কত উত্তর হলো? 15 ডিগ্রি। ওকে, সবসময় মনে রেখো। চলো কোয়েশ্চেন নাম্বার 1.7, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা আই হলে নিচের কোনটি সত্য? অপশন এ ভি নিয়ারলি ইকুয়াল আই, অপশন বি ভি প্রপোর্শনাল টু আই স্কোয়ার, অপশন সি ভি প্রপোর্শনাল টু আই টু দি পাওয়ার -1, অপশন ডি ভি প্রপোর্শনাল টু আই টু দি পাওয়ার -2। তাহলে কোনটা উত্তর হবে? এটা প্রপোর্শনাল চিহ্ন হবে সম্ভবত, এইটা প্রপোর্শনাল চিহ্ন হবে। ওকে, এটা প্রপোর্শনাল চিহ্ন হবে। হ্যাঁ, এটা ভুল হয়েছে এখানে প্রিন্টিংয়ে। তাহলে অবশ্যই উত্তর হবে অপশন এ, কারণ এটা কোথা থেকে পাই আমরা? এটা আমরা পাই ওহমের সূত্র থেকে, তাই তো? ওহমের সূত্র থেকে এটা আমরা পাই। কি জানি? ওহমের সূত্র থেকে জানি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কি হয়? তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক। তাহলে ভি প্রপোর্শনাল টু আই। বোঝা গেল 1.7। চলো 1.8, সহজ সহজ প্রশ্ন সব এসছে 2018। ইতিমধ্যে আমরা 2017-18 দেখেছি, সেখানেও সহজ। আজকে 2019 করছি, সেটাও কিন্তু সহজ। তড়িৎচালক বল ভি, কার্য ডব্লিউ, আধান কিউ এর মধ্যে সম্পর্ক। অপশন এ কিউ সমান ডব্লিউ ভি, অপশন বি কিউ সমান ভি বাই ডব্লিউ, অপশন সি কিউ সমান ভি বাই ডব্লিউ স্কোয়ার, অপশন ডি কিউ সমান ভি বাই ডব্লিউ। আমরা কি জানি? সরাসরি আগে লিখে নিই, ডব্লিউ সমান ভি কিউ জানি। তাহলে এখানে ডব্লিউ সমান ভি কিউ কোনটা? ভি কিউ। তাহলে কোনটা হবে বলো তো? 1.8-এরটা সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো, সঠিক উত্তর হবে অপশন ডি। কেন বলো তো? দেখো এখানে সমান কিউ সমান কি লেখা আছে? ডব্লিউ বাই ভি। তাহলে স্বাভাবিকভাবে ডব্লিউ সমান ভি কিউ, আর আমরা এটাই জানি ডব্লিউ সমান ভি কিউ। তাহলে উত্তর হবে এটা। বোঝা গেল ব্যাপারটা? চলো নেক্সট এমসিকিউ দেখি। সহজ সহজ এমসিকিউ 8টা অলরেডি দেখলাম আমরা। 1.9 দেখো, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর অপশন এ ভর সংখ্যা বাড়ে, অপশন বি পারমাণবিক সংখ্যা বাড়ে, অপশন সি ভর সংখ্যা কমে, অপশন ডি পারমাণবিক সংখ্যা কমে। আমরা কি জানি? আমরা জানি দুটো কণা, আলফা কণা নিঃসরণ আর বিটা কণা নিঃসরণ। বিটা কণা নিঃসৃত হলে আমরা কি জানি? ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা এক একক বাড়ে। তাহলে স্বাভাবিকভাবেই ভর সংখ্যা বাড়ে, ভর সংখ্যা কমে, এই দুটোর কোনোটাই হবে না, আর পারমাণবিক সংখ্যা কমেও হবে না। তাহলে উত্তর হবে অপশন বি, পারমাণবিক সংখ্যা বাড়ে। ঠিক আছে, আর আলফা বেরোলে কি হয়? পারমাণবিক সংখ্যা 2 একক কমে, ভর সংখ্যা 4 একক কমে। হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলে রাখলাম। তাহলে এর প্রশ্নের সঙ্গে যদিও কানেকশন নেই, তবুও বলে রাখলাম। 1.10, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? শ্রেণী 1 অপশন এ, অপশন বি শ্রেণী 16, অপশন সি শ্রেণী 17, অপশন ডি শ্রেণী 2। বলে রাখি হ্যালোজেন মৌলগুলি সরাসরি উত্তর বলে দিই অপশন সি শ্রেণী 17। 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থান করে। শ্রেণী 1-এ থাকে ক্ষার ধাতু, শ্রেণী 16-তে থাকে কারা? শ্রেণী 16-তে থাকে চ্যালকোজেন তথা অক্সিজেন পরিবার, এটা চ্যালকোজেন, আর শ্রেণী 2-তে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ওকে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। চলো নেক্সট 1.11, নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত হয়? কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত হয় মানে তার মানে বোঝাই যাচ্ছে যৌগটা কি যৌগ? আয়নীয় যৌগ। এখন দেখো তো এর মধ্যে আয়নীয় যৌগ কোনটা? সোডিয়াম ক্লোরাইড অপশন এ, অপশন বি হাইড্রোজেন ক্লোরাইড, অপশন সি ন্যাপথালিন, অপশন ডি গ্লুকোজ। এটা সমযোজী যৌগ হবে না।
ন্যাপথালিন সমযোজী যৌগ হবে না, হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ হবে না, একমাত্র সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। তাহলে উত্তর হবে এ। কারণ আমরা জানি যারা আয়নীয় যৌগ হয় বা তড়িৎযোজী যৌগ হয় তাদের কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত হয়, তাই না? এখানে Na+ আর Cl- আয়ন পরস্পর জোটবদ্ধ অবস্থায় কঠিন একটা দৃঢ় বন্ধনের দ্বারা আবদ্ধ থেকে কি করে, একটা কেলাস আকার গঠন উৎপন্ন করে। সেখানে এই Na+ Cl- গুলো প্রচণ্ড শক্তিশালীভাবে পরস্পরকে ধরে রাখে এবং এই কেলাসটা কঠিন কেলাস উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে। নেক্সট চলো, আর 4টে MCQ আছে দেখি 19 সালের। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? অপশন এ বিশুদ্ধ জলের, অপশন বি চিনির জলীয় দ্রবণের, অপশন সি তরল হাইড্রোজেন ক্লোরাইডের, অপশন ডি অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের। প্রথমে আসি বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, তোমরা জানো এখানে আয়ন প্রায় থাকে না বললেই চলে, তাহলে এটা উত্তর হওয়ার কোনো প্রশ্ন নেই। বি চিনির জলীয় দ্রবণ, চিনি সমযোজী যৌগ, জলীয় দ্রবণে আয়নিত হয় না, তাহলে এটাও হবে না, এটাও হবে না, প্রশ্নই নেই। সিতে তরল হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড বলে দিই, হাইড্রোজেন ক্লোরাইড এমন একটি ব্যতিক্রমী যৌগ যেটা জলীয় দ্রবণে আয়নিত হয়ে H+ আর Cl- আয়ন উৎপন্ন করে, সামান্য তড়িৎ পরিবহন করে বটে, কিন্তু তরল হাইড্রোজেন ক্লোরাইড বললে হবে না, এখানে জলে হাইড্রোজেন ক্লোরাইড বলতে হতো, তাহলে এটাও হবে না। চলে আসি অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ বলে দিয়েছে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে, এখানে C++ আর H+ এই আয়ন উৎপন্ন করে। এই আয়নগুলির উপস্থিতির কারণে তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক কার হবে? অপশন ডি। ওকে, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে। বোঝা গেল? চলো 1.13, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? বিদ্যুৎপাতে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? অবশ্যই হবে NO। কারণ দেখো, ভালো করে দেখো, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ, বাতাসের নাইট্রোজেন আর বাতাসের অক্সিজেন যেই মাত্র বিদ্যুৎ হলো, স্পার্কিং হলো, সঙ্গে সঙ্গে এই দুটো যুক্ত হয়ে উৎপন্ন করে NO। ঠিক আছে, মনে থাকবে। তাহলে নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? NO, নাইট্রিক অক্সাইড। ওকে, নাইট্রিক অক্সাইড NO। তাহলে MCQ আর দুটো রয়েছে, দেখি চলো। প্রথমে দেখো 1.14, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? আমি তোমাদের বলেছিলাম এই আকরিকগুলোর সংকেত কিন্তু পরীক্ষায় আসে। অপশন এ Al2O3, অপশন বি Al2O3.H2O, অপশন সি Al2O3.2H2O, অপশন সি ডি AlF3 তাহলে এখানে দেখো, আমরা জানি অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইট কিন্তু শোধক অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে শোধক মানে ওর সঙ্গে কেলাস জল থাকে, তাহলে শোধক অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে এ হবে না, কারণ এর সঙ্গে কোনো জলের অণু নেই। আবার দেখো ডিতে AlF3 এটা অ্যালুমিনিয়াম অক্সাইড নয়, তাহলে এটাও হবে না, তাহলে হতে পারে বি আর সি এর মধ্যে উত্তর। এবার আমরা জানি 2 অণু কেলাস জল থাকে, তাহলে উত্তর কোনটা হবে? অপশন সি। ওকে, চলো শেষ প্রশ্ন, 2019 সালের MCQ। নিচের কোনটি 2টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? চলো, এ মিথাইল, বি ইথাইল, সি প্রোপাইল, ডি আইসোপ্রোপাইল। আমরা জানি 1 কার্বন বিশিষ্ট হলে মিথ, 2 কার্বন হলে ইথ, 3 কার্বন হলে প্রোপ, 4 কার্বন হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, অক্ট, নন ডেক। তাহলে এখানে 2টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ স্বাভাবিকভাবে অপশন কি হবে? মিথ, ইথ, তাহলে ইথাইল হবে। ব্যাস হলো 2 কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ, যেমন ধরো CH3 CH2, অর্থাৎ C2H5 গ্রুপ। C2H5 গ্রুপকে কি বলি আমরা? ইথাইল বলি। 1 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ কি বলি? মিথাইল। অর্থাৎ অ্যালকিল গ্রুপের উচ্চারণের শেষে আইল দিয়ে নামটা শেষ হয়, আইল। 3 কার্বন যুক্ত কি হয়? প্রোপাইল। ওকে, তাহলে এইভাবে 2019 সালের 15টি MCQ সুন্দরভাবে তোমাদের উত্তর সহ আলোচনা করে বুঝিয়ে দিলাম, যতটা বোঝানো যায় বুঝিয়ে দিলাম। তো চলো এবার গ্রুপ বি আমরা দেখি 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্র কেমন এসেছিল। সেই ধারণাগুলো তৈরি করার জন্যই কিন্তু আজকে আমরা এই প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করছি। ওকে, চলো গ্রুপ বিতে ঢুকবো এবার আমরা। তো চলো এবার আমরা গ্রুপ বির 21টি অবজেক্টিভ ফেস করব। সেখানে তোমরা জানো শূন্যস্থান পূরণ, ম্যাচিং থেকে শুরু করে সত্য মিথ্যা, এক কথায় উত্তর সমস্ত কিছুই থাকবে। তো চলো দেখি, প্রথম প্রশ্ন দেখো 2.1-এ, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। জ্বালানির তাপন মূল্যের একক লেখো। দেখো, জ্বালানির তাপন মূল্যের প্রচলিত একক হলো, কি লিখব? প্রচলিত একক। জ্বালানির তাপন মূল্যের প্রচলিত একক হচ্ছে কিলোজুল পার গ্রাম, মনে রেখো। তাহলে জ্বালানির তাপন মূল্যের প্রচলিত একক কি? কিলোজুল পার গ্রাম। ওকে, ছোট্ট ছোট্ট উত্তরের বেশি লেখার কোনো প্রয়োজন নেই, কিলোজুল পার গ্রাম। অথবা দেখো বলছে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উল্টো ঘটনা ঘটে।
যেটা ট্রপোস্ফিয়ারে ঘটছিল। ট্রপোস্ফিয়ারে কি ঘটছিল? উচ্চতা যত বাড়ছিল উষ্ণতা তত কমছিল ট্রপোস্ফিয়ারে, এটাকে ল্যাপস রেট বলা হয়, এটা নির্দিষ্ট হারে উষ্ণতা কমে যাওয়া। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু কি হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধি পায়, যত উচ্চতা বৃদ্ধি পায় উষ্ণতাও কিন্তু বাড়ে, অর্থাৎ এখানে সমানুপাতিক সম্পর্ক মনে রেখো। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতাও বাড়ে। ক্লিয়ার? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? বাড়ে। ব্যাস এটুকুই উত্তর, এর বেশি আমি লিখবো না, ছোট ছোট টু দ্য পয়েন্ট আনসার দেবো। উষ্ণতা বাড়ে। 2.2তে দেখো, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? দেখো, ওজোন স্তর সূর্য থেকে আগত অতি ক্ষতিকারক রশ্মি, এটা লিখি, অতি ক্ষতিকারক রশ্মি, অতি বেগুনি রশ্মি আর কি, অতি ক্ষতিকারক, অতি ক্ষতিকারক, অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রে, ইউভি রশ্মি আর কি, যেটাকে আমরা বলি ইউভি রশ্মিকে কি করে? ভূপৃষ্ঠে পৃথিবীতে আসতে বাধা দেয়। সেই জন্য অর্থাৎ ওজোন স্তর কিন্তু আমাদের উপকার করে, যে কারণে ওজোন স্তরকে কিন্তু বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। এটা মনে রেখো, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। প্রাকৃতিক সৌর পর্দা কোনটাকে বলা হয়? ওকে, প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজোন স্তরকে। যে কারণে ওজোন স্তর আমাদের উপকার করে বলেই ওজোন ছিদ্র আমাদের চিন্তার কারণ, আমাদের দুশ্চিন্তার কারণ। ওকে, বোঝা গেল? চলো নেক্সট। এত কথা লেখার প্রয়োজন নেই, সরাসরি উত্তর দেবে, আমি শুধু তোমাদের এক্সট্রা কথা বলছি, এক্সট্রা জানছো তোমরা এই জন্য। ওকে, চলো নেক্সট। পরে দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। অবশ্যই তথ্যটি মিথ্যা, অবশ্যই তথ্যটি মিথ্যা। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের আয়তনকে গণ্য করা হয় না, গ্যাসের আয়তনকে গণ্য করা হয় না। ওকে, সম-আয়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, অণুকে গণ্য করা হয়। তাহলে আয়তন এখানে গণ্য করা হয় না। নেক্সট 2.4, এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার? খুব সুন্দর একটি ছোট্ট অঙ্ক, দেখো বুঝে নাও ভালো করে। দেখো N2 মানে আণবিক ওজনটা প্রথমে বের করে নাও সবার আগে, N2। তাহলে N2 মানে কত গ্রাম? 28 গ্রাম, তাই তো? N2 গ্রাম আণবিক ওজন 28 গ্রাম। তাহলে আমরা এসটিপিতে কি জানি? এসটিপিতে বারবার বলি, যার যা আণবিক ওজন তত গ্রামের এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার। তাহলে পুরো ব্যাপারটা দেখো, তাহলে কি বলতে পারি? তাহলে 22.4 লিটার, তাহলে 22.4 লিটার N2 এর ভর কত? ভর কত বলো? 28 গ্রাম, তাই তো? তাহলে 1 লিটার নাইট্রোজেনের ভর কত? 28/22.4 গ্রাম। সুতরাং এখানে এই যে কত বলছে? 224 লিটার। তাহলে 224 লিটার নাইট্রোজেনের ভর হবে 28 ইন্টু 224/22.4। তাহলে এটা তুললে নিচে 10, এটা তুললে উপরে 10, তাই তো হলো? 224, না এটা 224 হবে, এটা তুললে কেন 10 হবে? এটা পয়েন্ট কেন হলো? এইটা তুললে হ্যাঁ উপরে 10 হবে। তাহলে যেটা হবে সেটা হলো এইটা কেটে গেল, তাহলে যেটা উত্তর বেরোচ্ছে 280 গ্রাম। দেখো ভালো করে, 280 গ্রাম, ব্যাস এটাই উত্তর, এটাই উত্তর। তাহলে এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন চাপের গুণফল? এত লিটার অ্যাটমসফিয়ার, তাহলে উত্তর হবে 280। সরাসরি দেখো, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আরেকবার। 22.4 লিটার নাইট্রোজেনের ভর কত? 28 গ্রাম, তার আণবিক ওজন। তাহলে এখানে 224 লিটারের ওজন কত? বের করলেই উত্তর হয়ে যাবে, ব্যাস, তাই তো? চলো নেক্সট। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। এটা কি সত্য নাকি মিথ্যা? দেখো পদ্ধতিটা কিন্তু পরিষ্কার, দেখো এখানে বলে দিয়েছে পরিবহন। কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহন, এটা কিন্তু খেয়াল করতে হবে। পরিবহন, তাপ সঞ্চালনের 3টে পদ্ধতি আমাদের জানা আছে। কি কি? আমরা একটা জানি পরিবহন, একটা জানি পরিচলন, আর একটা জানি বিকিরণ। 3টে পদ্ধতি আমাদের জানা আছে। পরিবহনে কি হয়? ধরো একটা লোহার শিক গরম করছি, এখানে কণাগুলো কিন্তু একই জায়গায় থাকে, কণাগুলো স্থানচ্যুতি ঘটে না। তাহলে পরিবহনে কিন্তু উপাদান কণাগুলো স্থান পরিবর্তন হয় বলেছে, তাহলে এটা অবশ্যই কি হবে? মিথ্যা, অবশ্যই মিথ্যা। পরিচলনে কিন্তু কণাগুলো স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে, অর্থাৎ যেমন ঘরের মধ্যে হঠাৎ গরম হয়ে গেলে কি হয়? গরম হাওয়া উপরে উঠে যায়, দিয়ে ঘুলঘুলি দিয়ে বা ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে এখানে কিন্তু কণাগুলো স্থান পরিবর্তন করে পরিচালনে। আর বিকিরণেতে মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে উত্তর কি হবে? এখানে উপাদান ক্রমে স্থান পরিবর্তন হয় বলেছে, তাহলে তথ্যটি কি হবে? মিথ্যা। ওকে, চলো নেক্সট দেখি। দেখো খুব সুন্দর একটি প্রশ্ন।
কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? চলো দেখি। চলো দেখো, পরিবাহীর তাপীয় রোধ সুন্দর করে বুঝে নাও, ছোট্ট প্রশ্ন কিন্তু একটু বুদ্ধির ব্যাপার আছে। পরিবাহীর তাপীয় রোধ, এটা লিখে নিচ্ছি আমি আগে। পরিবাহীর তাপীয় রোধ আর এইচ সমান কি হবে? পরিবাহীর তাপীয় রোধ আর এইচ সমান সমান এল বাই কে ইন্টু এ। এখানে এল কি? এল হচ্ছে বেধ আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সমীকরণগুলো মনে রেখো, মুখস্থ রেখো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর কেটা কি? কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক যেটা পরিবাহিতার পরিমাপকেই বোঝায়। তাপ পরিবাহিতাঙ্ক যেটা তাপ পরিবহনের মাত্রাকেই বোঝায়। ওকে, চলো দেখো এবার দেখো বলছে বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত। সুতরাং আর এইচ, এল আর এ যদি ধ্রুবক হয় তাহলে আর এইচ প্রপোর্শনাল টু কি হলো? 1/k। বোঝা গেল? তাহলে কি লিখবো? পরিবাহী তাপীয় রোধ এবং তাপ পরিবাহীদের মধ্যে সম্পর্ক হচ্ছে, দেখতেই পাচ্ছ সম্পর্কটা কি, ব্যস্ত অনুপাতে। অর্থাৎ তাপীয় রোধ যত বেশি হবে, ঠিক তড়িতের মতনই ব্যাপারটা আগে, রোধ যেমন বেশি হলে প্রবাহ মাত্রা কমে যায় আর রোধ কম হলে প্রবাহ মাত্রা বেড়ে যায়, এখানেও তেমন। তাপীয় রোধ বেশি হলে তাপ পরিবহনের হার কমে যাবে আর তাপীয় রোধ কম হলে তাপ পরিবহনের হার বেড়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, 2.6 একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? খুব সুন্দর একটি প্রশ্ন। কি হবে চলো দেখি। দেখো এখানে অবতল দর্পণ আঁকছি, আমি দেখিয়ে দিচ্ছি একে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উত্তর তো 0 ডিগ্রি হবে বলেই দিচ্ছি, কিন্তু একে বোঝালে জিনিসটা আরেকটু সুবিধা হবে তোমাদের। এই একটা অবতল দর্পণ আঁকলাম, আমি ধরে নিলাম এই অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এইটা ধরে নিলাম। তাহলে এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো আলোকরশ্মি যায়, তাহলে গিয়ে এখানে পড়লো। এখানে পড়ার পর এ আবার কি করবে? বাধা পেয়ে আবার একই পথে ফিরে যাবে, জানো তো। এখানে বাধা পেয়ে একই পথে ফিরে গেল। সাধারণভাবেই এখানে আপতন কোণ কত হবে? এখানে আপতন কোণ অবশ্যই হবে 0 ডিগ্রি। মনে রেখো, কত হবে? 0 ডিগ্রি। ঠিক আছে, কারণ একটা জিনিস দেখো কেন হলো 0? এই যদি বৃত্ত হয়, এই বৃত্ত বলো তো এই কেন্দ্র থেকে, তোমাদের তো এটা উপপাদ্য, অঙ্কে উপপাদ্য আছে, এই কেন্দ্র থেকে প্রতিটা যদি এইটা ব্যাসার্ধটা নিই, ব্যাসার্ধগুলি বৃত্তের উপর সবসময় কি লম্ব? তো এটাও লম্ব, এটাও লম্ব, যেখানেই টানবে তুমি সেটা কিন্তু লম্বই হবে, সেটা কিন্তু 90 ডিগ্রিই হবে, তাই না? তাহলে এখানেও যদি এটা বক্রতা কেন্দ্র হয়, এটা যদি তুমি এটা বৃত্ত ভাবো, তাহলে এটা লম্বভাবে এলো, অবিলম্বের সঙ্গে কোনো কোণ উৎপন্ন করলো না, তাহলে আপতন কোণ কত হলো? 0 ডিগ্রি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? একটি প্রিজমের 3টি আয়তাকার তল আছে, তাই তো? একটি প্রিজমের কটি আয়তাকার তল আছে? 3টি। দেখো একটি প্রিজমের, এই দেখো, তাহলে এখানে একটা, এটা একটা, ওটা একটা, নিচে একটা, তাহলে 3টে, তাহলে 3টি আয়তাকার তল আছে। একটি প্রিজমের 3টি আয়তাকার তল আছে এবং অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আমি তোমাদের দিয়ে দিই, দুটি ত্রিভুজাকার তল আছে। 3টি আয়তাকার এবং 2টি ত্রিভুজাকার তল আছে। কোন দুটো ত্রিভুজাকার তল? দেখতেই পাচ্ছ, এই যে এই একটা আর এই একটা। ঠিক আছে, চলো নেক্সট। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। অর্ধপরিবাহী অনেক আছে, সিলিকন হতে পারে। একটি উদাহরণ চেয়েছে, একটুই লিখবে সিলিকন। এছাড়া আর একটা অর্ধপরিবাহী তোমাদের জানিয়ে রাখি, জার্মেনিয়াম। ওকে, সিলিকন, জার্মেনিয়াম। নেক্সট 2.9 একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একটি সরু তার আর একটি মোটা তার, এবার দুটোরই বলছে দৈর্ঘ্য সমান। বেশ, দৈর্ঘ্য সমান। এবার একই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? আচ্ছা বেশ, এবার দেখো রোধ কি হয়? রোধ আমরা জানি যে সরু তারের রোধ বেশি হয়, তাহলে আর প্রপোর্শনাল টু এল বাই এ। দেখতেই পাচ্ছ রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, তাহলে যত সরু তার হবে তার প্রস্থচ্ছেদ কম হবে, প্রস্থচ্ছেদ কম মানে রোধ বেশি, তাহলে সরু তারের রোধ বেশি আর মোটা তারের রোধ কম। এবার নিজেরাই বলো, উত্তরটা বুঝতেই পারছো। তাহলে এর রোধ বেশি, তাহলে কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? মোটা তারের মধ্যে দিয়ে। তাহলে উত্তর কি হবে? মোটা তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি হবে? বেশি হবে। বোঝা গেল ব্যাপারটা? বুঝিয়ে দিলাম। সরু তারের সবসময় রোধ বেশি হয়, যে আবার বল দেখো একই দৈর্ঘ্যের বলেছে, দৈর্ঘ্য আবার আলাদা হলে তখন আবার অন্য কিছু ভাবতে হতো আমাদের। দৈর্ঘ্য যেহেতু এক,
তাহলে সরু তারের রোধ মোটা তারের থেকে বেশি হবে, ফলে এখানে বাধা বেশি, ফলে তড়িৎ প্রবাহ মাত্রা কম। আর মোটা তারের রোধ কম, বাধা কম, তড়িৎ প্রবাহ মাত্রা বেশি। ওকে, চলো নেক্সট দেখি। কোয়েশ্চেন নাম্বার 2.10 বলছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো। অপব্যবহার অবশ্যই পারমাণবিক বোমা, তাই না? পারমাণবিক বোমা তোমাদের এ প্রসঙ্গে আমি উল্লেখ করাতেই পারি একটা বিষয়, সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্ভবত 1945 সম্ভবত এখানে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি দুটো শহরে দুটো বোমা ফেলা হয়েছিল, পারমাণবিক বোমা, লিটল বয় এবং ফ্যাটম্যান, যে কারণে সেখানে জাপানের প্রচুর মানুষ মারা যান, প্রচুর মানুষ আহত হন, প্রচুর মানুষ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান এবং এখনও পর্যন্ত সেই সমস্ত জায়গায় এর প্রভাব রয়েছে। তাহলে এটা অপব্যবহার তো বটেই। ঠিক আছে, নেক্সট চলো। নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে? নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা ব্যাখ্যা করে অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ। তোমরা প্রত্যেকেই জানো এটা। অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ বলো, ভর ও শক্তির তুল্যতা সমীকরণ। সমীকরণটির নাম ভর ও শক্তির তুল্যতা সমীকরণ। এতক্ষণ নিশ্চয়ই সমীকরণটা তোমাদের মনে পড়ে গেছে। ভর ও শক্তির তুল্যতা সমীকরণ বলো, E = mc²। E = mc²। যেখানে E কি? যেখানে E হচ্ছে শক্তি, E শক্তি, mটা হচ্ছে ভর, আর cটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। ওকে, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ওকে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে ব্যাপার। কি বলা হচ্ছিল ওখানে? যে যারা অংশগ্রহণ করে তাদের যা ভর থাকে আর যারা উৎপন্ন হয় তাদের মধ্যে সামান্য ভর কমে যায়, সামান্য ভর কমে যায়। এই সামান্য ভরটা কিসে রূপান্তরিত হয়? শক্তিতে রূপান্তরিত হয়। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ মাস ডিফেক্ট বলা হয়, ভর ত্রুটি। সামান্য পরিমাণ ভর যেটা কমে গেল সেইটাই শক্তিতে রূপান্তরিত হয়। ওকে ওকে, চলো এবার আমরা ম্যাচিং করব। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো তোমরা জানো। দেখো খুব সুন্দর একটি ম্যাচিং রয়েছে, ভালো করে প্রত্যেকটা পড়তে হবে কিন্তু। একটু তুলনামূলকভাবে অন্যান্য ম্যাচিংয়ের তুলনায় একটু ভালো, মানে একটু টিকি টাইপের, সেই জন্য ঠান্ডা মাথায় পড়লেই তোমরা পারবে। চলো 2.11.1 অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। কোন অক্সাইডের আস্তরণ দ্বারা কোনো ধাতু জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে? অবশ্যই অপশান সি হবে, অ্যালুমিনিয়াম। তাহলে এটা হবে সি। কেন আমি তোমাদের বলে দিই, এই অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কিন্তু এই অ্যালুমিনিয়াম কি করে, অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্ম করে কি করে, ধাতুর উপর একটা কোটিং ফেলে দেয়। সেই কোটিংটা সহজে যে কোনো ধাতুকে জলীয় বাষ্পের আক্রমণ থেকে রক্ষা করে। এটা মনে রেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যালুমিনিয়ামের এই গুণটা রয়েছে। আচ্ছা, 2 দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 1-এ সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু। এবার তার আগে তোমরা বলো তো, শ্রেণী 1-এ কারা থাকে? ক্ষার ধাতু থাকে। তাহলে ক্ষার ধাতুর মধ্যে সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন। বিজারণ মানে কি? ভেঙে চুরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বিজারণ গুণ মানে যে অপরকে বিজারিত করবে। এখন অপরকে বিজারিত করতে গেলে ইলেকট্রন কি করতে হয়? দান করতে হয়। তাহলে সর্বাপেক্ষা কম বিজারণ গুণ, তার মানে যার ইলেকট্রন দান করার ক্ষমতা সব থেকে কম। এবার কোন ক্ষার ধাতুর ইলেকট্রন দান করার ক্ষমতা সব থেকে কম? নিশ্চয়ই উপরে যেটা আছে, কারণ যত নিচে নামা যায় পরমাণু, ক্ষার ধাতুগুলোর ব্যাসার্ধ বাড়তে থাকে, ফলে ইলেকট্রন দান করার প্রবণতা বাড়তে থাকে, তোমরা জানো। তাহলে সব থেকে উপরে আছে লিথিয়াম। তাহলে উত্তর হবে ডি। বোঝা গেল ব্যাপারটা? প্রথমত লিথিয়াম ক্ষার ধাতু, দ্বিতীয়ত লিথিয়ামের আকার সব থেকে ছোট। যত নিচে যে নামা যায় ক্ষার ধাতুগুলোর আকার বাড়তে থাকে। আকার বড় হওয়া মানে ইলেকট্রন দান করার প্রবণতা বাড়বে, ফলে ওর বিজারণ ক্ষমতা বাড়বে। এবার বলেছে গ্রুপ 1-এর শ্রেণী 1-এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু, তাহলে লিথিয়াম হবে। এটাও হয়ে গেল। চলো নেক্সট। ধাতুটিকে খোলা বায়ুতে রাখলে ধাতুটির উপরে ধীরে ধীরে ছোপ পড়ে। অপশানে কপার হবে। তাহলে এটা এ। কপারের উপর ক্ষারকীয় কপার কার্বনেটের সবুজ আস্তরণ পড়ে। কারণ তোমরা দেখবে বাড়িতে তামার বাসনপত্র থাকলে কিছুদিন পরই সবুজ ছোপ পড়ে। তাহলে এটা হয়ে গেল। লাস্টেরটা দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 2, তার মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল। আবার বলি, যত উপর থেকে নিচে নামা যায় ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলো, ক্ষার ধাতু বলো, তত তাদের পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, বড় হতে থাকে। এবার বলছে সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল, মানে সব থেকে ছোট মৌল। তাহলে অবশ্যই সবার উপরে কে আছে? এখানে বেরিলিয়াম। তাহলে বি হবে। বোঝা গেল? বেরিলিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু আর সবার উপরে আছে, তাহলে এর আকার সব থেকে পারমাণবিক ব্যাসার্ধ ছোট হবে। তাহলে এটার উত্তর কি হলো? এটার উত্তর সাজিয়ে লিখলে CDAB। কি হলো? CDAB। ওকে, তোমাদের সঙ্গে মিললো তো? তোমরা তো নিশ্চয়ই করে নিয়েছো আমার করার আগে। তাহলে CDAB সঠিক উত্তর। নেক্সট চলো, আর কি প্রশ্ন আছে দেখি।
আচ্ছা, এবার দেখো N2 অণু লুইস ডট চিত্র অঙ্কন করতে হবে, যেখানে N এর পারমাণবিক সংখ্যা 7 বলেছে। তাহলে N এর পারমাণবিক সংখ্যা 7 হলে তাহলে ইলেকট্রন বিন্যাসটা আগে করে নাও তো। ইলেকট্রন বিন্যাস কত? 2,5। তাহলে N কেন বন্ধন তৈরি করতে যাবে? N এর উদ্দেশ্য কি বন্ধন করার? শেষ এই 5টাকে কি বানাতে চাইবে? 8। কারণ প্রত্যেকেরই বন্ধন করার ক্ষেত্রে তো একটা উদ্দেশ্য থাকে, না কেন বন্ধন করতে যাবে? সেই উদ্দেশ্যটা হচ্ছে অষ্টক পূর্তি। চলো দেখি এবার N কি করবে। আর লুইস ডট গঠন সবসময় তোমরা জানো সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন অংশগ্রহণ করে, ভেতরের ইলেকট্রন অংশগ্রহণ করে না। তাহলে 5টা ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5। বেশ, পাশে আরেকটা নাইট্রোজেন নাও, 1 2 3 4 5 হয়ে গেল। এইবার এ কি করলো? এ 3টে ইলেকট্রন দিল, এটা দিল, এটা দিল, আর এইটা দিল। তাহলে স্বাভাবিকভাবে এও 3টে ইলেকট্রন দেবে। কেন 3টে দেবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও, এক্ষুনি নিজেরাই বুঝতে পারবে। তাহলে N। বেশ, এবার দেখো এ 3টে দিয়েছে, 1 2 3। আবার এও 3টে দিয়েছে, 1 2 3। এর 5টার মধ্যে 3টে দিলে 2টো থাকবে, এরও 5টার মধ্যে 3টে দিলে 2টো থাকবে। এইবার কেন দিল 3টে হঠাৎ করে? দেখো, এবার এ 3টে দিল, ও 3টে দিল। এবার নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হলো যে তাহলে তুমি যে 3টে দিচ্ছ সেটাও কিন্তু আমি নিজের বলে মনে করবো যতক্ষণ আমরা একসঙ্গে থাকবো, আর আমি যে 3টে দিলাম সেটাও তুমি নিজের বলে মনে করো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো মাঝখানে কটা হলো? 6টা আর 2টো। তাহলে এই নাইট্রোজেন পরমাণুর 8টা কাউন্ট হয়ে গেল। আবার এই নাইট্রোজেন পরমাণুর দেখো মাঝখানে 6টা নিজের বলে মনে করছে, আর 2টো আছে, তাহলে 8টা। তাহলে তাহলে N2 নাইট্রোজেন এই যে অনুগঠন করলো, সেখানে প্রত্যেকটা নাইট্রোজেন পরমাণু কিন্তু স্থায়ী হয়ে গেল, স্টেবল হয়ে গেল, অষ্টকপূর্তি ঘটালো। ক্লিয়ার? আর এই যে বন্ধনে ব্যবহৃত না হওয়া ইলেকট্রনগুলোকে কি বলা হয়? লোন পেয়ার। এটাও জেনে রাখো, লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে কত জোড়া আছে? যদি প্রশ্ন করে কোথাও নাইট্রোজেনে কত জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, উত্তর লিখবে 2 জোড়া। 2 জোড়া। চলো নেক্সট, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? অবশ্যই উত্তর হবে সমপ্রবাহ। তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ বা ডিসি তড়িৎ ব্যবহার করা হয়। ওকে, এইটা হচ্ছে তোমার উত্তর। এবার এই প্রসঙ্গে একটু উল্লেখ করে দিই, এক্সট্রা অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিই। এসি কেন ব্যবহার করা হয় না? কারণ এসি তড়িৎ ব্যবহার করলে কি হবে? এসি তড়িৎ ব্যবহার করলে এসি তড়িৎ যেহেতু পরিবর্তী প্রবাহ, ক্যাথোড মুহূর্তের মধ্যে অ্যানোড হয়ে যাবে, অ্যানোড মুহূর্তের মধ্যে ক্যাথোড হয়ে যাবে। প্রতি মুহূর্তে ক্যাথোড অ্যানোড, ক্যাথোড অ্যানোড, ক্যাথোড অ্যানোড চেঞ্জ হতে থাকবে। যে কারণে এই যে আয়নগুলো রয়েছে এখানে, ক্যাটায়ন অ্যানায়ন, তারা কোন দিকে যাবে, কোন তড়িৎদ্বারের দিকে যাবে সেটা বুঝে উঠতে পারবে না। ফলে সামগ্রিকভাবে প্রক্রিয়াটা বিঘ্নিত হবে, তড়িৎ বিশ্লেষণ হবে না। তাই এসি তড়িৎ ব্যবহার করা হয় না। অথবা দেখো, প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত, এটা অম্লায়িত হবে ভাষা স্পেলিংটা, অম্লায়িত মানে অ্যাসিডিফাইড আর কি। প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। চলো, ক্যাথোড বিক্রিয়া, জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয়? তাহলে H2O বিয়োজিত হয়ে কি তৈরি করলো? H+ আর OH-। এখন ক্যাথোড বিক্রিয়া লিখতে হবে। ক্যাথোড মানে আমরা কি জানি? ক্যাথোড মানে নেগেটিভ তড়িৎদ্বার। তাহলে নেগেটিভ তড়িৎদ্বারের মধ্যে এই দুটোর কোনটা যাবে বুঝতেই পারছো, H+ যাবে। তাহলে H+ ক্যাথোড তড়িৎদ্বারে গেল। ক্যাথোড তড়িৎদ্বারে প্রচুর পরিমাণে কি আছে? ইলেকট্রন আছে, যেহেতু নিজে নেগেটিভ, আর এর একটা ইলেকট্রন ঘাটতি আছে। ও কি করলো? ওখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে কি হবে? H উৎপন্ন করলো। এই যেহেতু একটা H অবস্থায় স্থায়ী নয়, তাহলে H আর একটা H পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে আলটিমেটলি হাইড্রোজেন উৎপন্ন করলো। সেই জন্য ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে কি হলো আরেকবার বুঝিয়ে দিই। জলের অণু বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে H+, অ্যানায়ন রূপে OH- আয়ন উৎপন্ন করলো। ক্যাথোড মানে নেগেটিভ তড়িৎদ্বার, সেখানে সে পজিটিভ আয়নকে আকর্ষণ করবে, গিয়ে সে একটা ইলেকট্রন ঘাটতি, সেখান থেকে একটা ইলেকট্রন নিয়ে H পরমাণু উৎপন্ন করলো, 2টো H পরমাণু যুক্ত হয়ে H2 অণু উৎপন্ন করলো। ব্যাস, তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। নেক্সট চলো, নেক্সট 2.14, পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহৃত হয়? পিতলের উপর কার প্রলেপ এটা দেখতে হবে। সোনার তড়িৎ লেপন, তাহলে অবশ্যই ব্যবহার করা হবে পটাশিয়াম অরোসায়ানাইড, KAUCN2। বহুবার তোমাদের আমি বলেছি এটা, পটাশিয়াম অরোসায়ানাইড। ওকে, পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে KAUCN2 এর সংকেত। কি ব্যবহৃত হয় বলেছে, তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তবে কি ব্যবহৃত হয় বললে নামটা লেখাই ভালো। আর যদি সরাসরি বলে সংকেত লেখো তাহলে এটা লিখবে। এ প্রসঙ্গে তোমাদের একটু বলে দিই, রিভিশন হয়ে যাবে তোমাদের। পিতলের উপর সোনার প্রলেপ দেবো, তাহলে কার উপর প্রলেপ দেবো? পিতলের উপর। কার প্রলেপ দেবো? সোনার। তাহলে পিতল এখানে ক্যাথোড, পিতল এখানে ক্যাথোড, আর সোনার প্রলেপ দেবো, সোনা এখানে অ্যানোড। হ্যাঁ, আর বলে দিলাম, তোমাদের রিভিশন হয়ে যাবে। চলো 2.15, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়? নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায়
বাদামি রং উৎপন্ন হয়। নেসলার বিকারক K2HgI4 পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? একদম টু দ্য পয়েন্ট আনসার, বাদামি রং উৎপন্ন হয়। এগুলো তো বেশি লেখার কোনো স্কোপ থাকে না, বাদামি রং উৎপন্ন হয়। চলো 2.16, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S তার অধক্ষেপ পড়ে তার সংকেত হচ্ছে সিলভার সালফাইড। সংকেত চেয়েছে, সরাসরি পরীক্ষায় কিন্তু এইটুকু লিখবে, তার সংকেত হচ্ছে Ag2S। এইবার অ্যাডিশনাল তথ্য হিসেবে বলে দিই, এর নাম হচ্ছে সিলভার সালফাইড। সিলভার সালফাইড, এটা তোমাদের লিখতে হবে না, এটা জানো এখন। সিলভার সালফাইড, সিলভার সালফাইডের কী রঙের? কালো রঙের, কালো রঙের সিলভার সালফাইড। এই জন্যেই রূপোর জিনিসপত্র দেখবে, এই যে সিলভার সালফাইড, রূপোর গহনা কিছুদিন পরে খোলা বায়ুতে রাখলে কি হয়? কালো রঙের হয়ে যায়। ওকে, নেক্সট চলো। নেক্সট কোয়েশ্চেন, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? এটা তো তোমরা জানো, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান সরাসরি লিখে দাও 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, 100, এটা উত্তর। এবার অ্যাডিশনাল ইনফরমেশন চলে আসো। মিথেনে বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট জেনে নাও। আচ্ছা, ইথিলিনে বন্ধন কোণের মান জেনে নাও 120 ডিগ্রি, আর অ্যাসিটিলিনে বন্ধন কোণের মান জেনে নাও 180 ডিগ্রি। এগুলো প্রত্যেকটা কিন্তু মুখস্থ রেখো, মনে রেখো, ঠিক আছে? তোমাদের কাজে লাগবে, পরীক্ষায় আসবে। নেক্সট, অথবা একটা IUPAC, CH3 CH2 COOH, তাহলে COOH মানে অ্যাসিড, বুঝতেই পারছো, কারণ COOH গ্রুপ দেখেই বুঝে গেছি এটা অ্যাসিড। এবং কার্বন কটা আছে? তিনটে থাকলে মিথিল প্রোপ, ব্যাস, কার্বনের সংখ্যা অনুযায়ী প্রোপ বসে গেল। এইবার COOH গ্রুপ থাকলে এর সঙ্গে কি হয়? এর সঙ্গে আণবিক অ্যাসিড জুড়ে যায়। এটা তোমাদের রাফ ওয়ার্ক, যদিও এখানে লেখার কোনো প্রয়োজন নেই, এখানে মূল কথাটা লিখে দেবে। প্রোপ প্লাস আণবিক অ্যাসিড জুড়ে দিলে কি হয়? জুড়ে দিলে হয় প্রোপানোয়িক অ্যাসিড। ব্যাস, 1 নম্বর পেয়ে গেলে, সহজ IUPAC। একদম শেষে 2.18, CNG এর শিল্প উৎস কি? দেখো, একদম শেষ প্রশ্ন, CNG কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, তোমরা জানো। এর শিল্প উৎস কি? এর শিল্প উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ব্যাস, এটুকু লিখলেই যথেষ্ট। CNG কোথা থেকে পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যায়। ওকে, তাহলে 2019 সালের গ্রুপ A এবং গ্রুপ B দুটোই সলভ করে দিলাম এবং বুঝিয়ে দিলাম। তোমাদের রিভিশনও হয়ে গেল তোমাদের সামনে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর যখন তোমরা দেখছো, তোমাদের কিন্তু রিভিশনও হয়ে যাচ্ছে, যেটা এখন এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন। তাহলে আমি তোমাদের 3 দিনে, প্রত্যেক দিনে একটি করে, 2017 একদিন দিলাম, আগের দিন 2018 দিয়েছি, আজকে 2019 দিচ্ছি। আমি বলেছি এর মধ্যে করোনার জন্য 1 বছর পরীক্ষা হয়নি, তাহলে 20, 21, 22, 23, 24, 5 বছরের মধ্যে 1 বছর বাদ দাও, আর 4 বছরের থাকলো 4 দিন লাগবে। তারপরেই আমি তোমাদের গ্রুপ C করব, তারপরে গ্রুপ D করব, কারণ গ্রুপ C আর D কিন্তু এইভাবে করা যাবে না, অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে। তাহলে গ্রুপ C কমপ্লিট করব, তারপর গ্রুপ D করব। তো চলো, এটা প্রত্যেকটা ভালো করে, ভিডিওটা প্রত্যেকটা ভালো করে দেখো, ভালো করে রেডি করো। যেগুলো আগে পারতে না, বুঝতে পারলে সেগুলো যেন নেক্সট বারের যে কোনো পরীক্ষায়, সেখানে টিউশন সেন্টারে, কোচিং সেন্টারে হোক, যেখানেই হোক, পরীক্ষাতে সঠিকভাবে লিখো এবং প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে রেডি করো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।